প্রত্যেকটা বড় শহরের মতোই মুম্বাই শহরেরও দুটো দিক আছে। একটা দিক একদম আলো ঝলমলে, টাকা পয়সা আর আরাম আয়েশে ভরপুর, আর আরেকটা দিক হচ্ছে অন্ধকার, অভাব আর দারিদ্রতায় ভরপুর। কিন্তু আজকে আপনাদের এমন একটা কেসের ব্যাপারে বলবো যেটা মুম্বাইয়ের এই দুটো দিককে একসাথে এনে দাঁড় করেছিল আইনের কাঠগড়ায়। এমন একটা কেস যেটা শুরু হয়েছিল একটা সাধারণ মার্ডার কেস দিয়ে, কিন্তু শেষ হয়েছিল বলিউড থেকে শুরু করে আন্ডারওয়ার্ল্ড, ক্রিকেট বেটিং, রাজনীতি, এই সব কিছু নিয়ে। এই কেসটা ছিল এমন একটা পাশা খেলা যেটাতে সাধারণ মানুষ থেকে শুরু করে বলিউড সেলিব্রিটি, নেতা মন্ত্রী থেকে গ্যাংস্টার, সবাইকেই খেলতে হয়েছিল নিজেদের পিঠ বাঁচানোর জন্য। আর এই সমস্ত কিছুর পেছনে ছিল কেবল একটা মানুষ, একটাই মাথা আর একটা বিরাট বড় ষড়যন্ত্র। নমস্কার, আমি অপূর্ব। আসলে কিছু কিছু কেস এরকম হয় যেগুলো শোনার পর আসলে বিশ্বাস করা যায় না যে এগুলো বাস্তবে ঘটেছে। মনে হয় যেন কোনো থ্রিলার সিনেমার স্ক্রিপ্ট। কিন্তু ওই যে একটা কথা বলে না, ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দেন ফিকশন, মানে সত্যি কল্পনার থেকেও ভয়ঙ্কর। আর আমাদের আজকের কেসটা ঠিক এরকমই একটা কেস। বাস্তবের দুনিয়াতে ঘটে যাওয়া এমন এক ঘটনা যা হার মানিয়েছে মানুষের সমস্ত কল্পনার সীমারেখা। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের কেস, অরুণ টিক্কু অ্যান্ড করণ কাক্কার মার্ডার কেস। তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় আমরা অলরেডি 1 লাখ মানুষের একটা পরিবার হয়ে গেছি। হ্যাঁ, আপনাদের ছাড়া এটা কখনোই সম্ভব হতো না, এবং বিশ্বাস করুন এটা আমার জন্য একটা বিরাট বড় পাওনা, এবং এর জন্য আপনাদের যত ধন্যবাদ দেব ততই কম হবে। তাই আমি শুধু এটুকুই বলতে পারি, এতদিন যেভাবে পাশে ছিলেন আগামী তো এভাবেই পাশে থাকবেন। আর কিছুদিনের মধ্যেই আশা করছি আমাদের সিলভার প্লে বাটন চলে আসবে আমাদের এই স্টুডিওতে। তখন তো অবশ্যই একটা ডিটেলে ভিডিও বানাবো, বাট আপাতত এটুকুই বলছি আপনাদের অসংখ্য 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 ধন্যবাদ। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। আরেকটা কথা বলে দিই, আজকের ভিডিওটা কিন্তু অন্যান্য ভিডিওর তুলনায় বেশ খানিকটা বড় হতে চলেছে, কিন্তু আমি কথা দিচ্ছি এই কেসে এত টুইস্ট আছে যে শুনতে শুনতে আপনারই মাথা ঘুরে যাবে। প্রত্যেক 2 মিনিট অন্তর অন্তর মনে হবে এই তো বোধহয় কেসটা সলভ হয়ে যাবে, এই তো এবার সব শেষ হয়ে যাবে। কিন্তু তখনই এই কেসে উঠে আসবে এমন কোনো তথ্য যেটা এই গোটা কেসটাকে ঘুরিয়ে দেবে সম্পূর্ণ অন্যদিকে। তাই সবাইকে অনুরোধ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুম্বাই শহরের একটা বিলাসবহুল এলাকা ওশিয়ারা, আর এই ওশিয়ারাতে অবস্থিত একটা বিলাসবহুল সোসাইটির নাম সম্রান্ত আঙ্গন সোসাইটি। এমনিতে এই ধরনের সোসাইটিতে সমাজের এলিট শ্রেণীর লোকেরা থাকেন, তাই এই সব জায়গায় সিকিউরিটি নিয়ে কারোরই কোনো চিন্তা থাকে না। কিন্তু 2012 সালের 7ই এপ্রিল এই সোসাইটিতে এমন একটা ঘটনা ঘটে যা এক নিমেষে বদলে দিয়েছিল সিকিউরিটির সমস্ত ইকুয়েশন। তখন সময় আনুমানিক রাত 8:15। বাইরে থেকে দেখে মনে হচ্ছিল যেন আর 5টা দিনের মতোই একটা সাধারণ সন্ধ্যা। সোসাইটির কয়েকজন বয়স্ক মানুষ বেরিয়েছেন জগিং করতে, কয়েকটা বাচ্চা তখনও খেলা করছে সোসাইটির গার্ডেনে। নাইট শিফটের সিকিউরিটি গার্ডরা নিজের ডিউটিতে সদ্য চেক ইন করছে। এমন সময় আচমকা একজন বয়স্ক লোকের চোখ গেল বিল্ডিং এর 15 তলার ব্যালকনিতে, আর সেদিকে চোখ যেতেই তার চক্ষু চড়ক গাছ। তিনি দেখলেন 15 তলায় 101 নম্বর ফ্ল্যাটের ব্যালকনিতে আনুমানিক 70 বছর বয়সী এক বৃদ্ধ ব্যালকনির কাছে এসে বারবার মাথা ঠুকছেন। দেখে মনে হচ্ছিল যেন কোনো মতে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে কার হাত থেকে। নিচে দাঁড়িয়ে থাকা ওই বয়স্ক ভদ্রলোক কিছু বুঝে ওঠার আগেই অন্ধকার থেকে হঠাৎ করে একটা হাত বেরিয়ে এসে ওই বৃদ্ধকে ঘাড় ধরে ভেতরে টেনে নিয়ে চলে যায়, আর তারপর সাথে সাথে পর্দা টেনে দেয় ব্যালকনির কাছে। তখন ওই বয়স্ক ভদ্রলোক কিছু একটা সমস্যা বুঝতে পেরে সাথে সাথে সোসাইটির প্রেসিডেন্ট আর 2জন সিকিউরিটি গার্ডকে নিয়ে ছুটে যায় 15 তলার 101 নম্বর ফ্ল্যাটে, এবং সেখানে গিয়ে একসাথে নক করে ফ্ল্যাটের দরজায়। 1 বার, 2 বার, 3 বার কলিং বেল বাজানোর পরেও ভেতর থেকে কোনো উত্তর আসে না। আর ভেতর থেকে না শোনা যাচ্ছে কোনো আওয়াজ, না কোনো মানুষের চিৎকার। শোনা যাচ্ছে তো কেবল কলিং বেলের টুংটাং শব্দ। এইভাবে প্রায় 10-12 বার কলিং বেল বাজানোর পর দরজা খুলে বেরিয়ে এলো এক 30 বছরের যুবক, এবং বেরিয়েই সিকিউরিটি গার্ড কিছু জিজ্ঞেস করার আগেই সে বলে উঠল, কাকুর আসলে একটু মির্গি রোগ আছে, কিন্তু চিন্তা করার কিছু নেই, এখন উনি সুস্থ আছেন।
এবং কথাটা বলার সাথে সাথেই আবার মুখের উপর দরজাটা বন্ধ করে দিল ওই যুবক। কিন্তু ততক্ষণে ওখানে দাঁড়িয়ে থাকা কারোরই বুঝতে বাকি রইল না ভেতরে ঠিক কি হয়েছে। কারণ দরজা খোলার সময় ফ্ল্যাটের মেঝেতে পড়ে থাকা রক্ত তখন সবাই দেখে নিয়েছে। তো ওই মুহূর্তে ঘটনার সম্পর্কে আন্দাজ করতে পেরে একজন সিকিউরিটি গার্ড তার উপস্থিত বুদ্ধি ব্যবহার করে সাথে সাথে ওই ফ্ল্যাটের দরজাটা বাইরে থেকে লক করে দেয়, যাতে ভেতরে থাকা অপরাধী কোনো মতেই পালাতে না পারে। এবং তারপর খবর দেওয়া হয় ওশিয়ারা পুলিশ স্টেশনে। খবর দেওয়ার বেশ কিছুক্ষণ পর পুলিশ এসে সেখানে পৌঁছায় এবং কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে বোঝার চেষ্টা করে আসলে ঠিক কি হয়েছে। তারপর সবার কাছ থেকে সবটা শোনার পর তারা বুঝতে পারে 101 নম্বর ফ্ল্যাটে খুব গুরুতর কিছু একটা ঘটেছে। কিন্তু ভালো খবর এটাই যে অপরাধী ফ্ল্যাট ছেড়ে পালাতে পারেনি, এখনো বন্ধ হয়ে আছে 101 নম্বর ফ্ল্যাটের ভেতরে। তাই পুলিশ সমস্ত প্রস্তুতি নিয়ে পৌঁছায় 101 নম্বর ফ্ল্যাটের সামনে। তারপর মাস্টার কি দিয়ে ফ্ল্যাটের দরজা খুলে ধীরে ধীরে ভেতরে ঢুকে পুলিশ। ভেতরে ঢুকেই লিভিং রুম, আর লিভিং রুমে পা রাখতেই পুলিশের নাকে এসে পড়ে ফিনাইলের তীব্র গন্ধ। পুলিশ খুব ভালো মতোই বুঝতে পারে কেউ বা কারা ফিনাইল দিয়ে প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে, কিন্তু কাজটা এত তাড়াহুড়ো করে করা হয়েছে যে তখনও মেঝেতে রক্তের ছিটেফোঁটো স্পষ্ট দেখা যাচ্ছে। কিন্তু তার থেকেও আশ্চর্যের বিষয় হচ্ছে ফ্ল্যাটের ভেতরে কোথাও কেউ নেই, না অপরাধী না কোনো ডেড বডি। কিন্তু দরজাটা তো বাইরে থেকে বন্ধ ছিল, তাহলে অপরাধী এখান থেকে পালালো কিভাবে? পুলিশ ভাবে অপরাধী নিশ্চয়ই বাথরুমে লুকিয়ে আছে, কারণ এরকম অবস্থায় বাথরুম হচ্ছে সব থেকে অবভিয়াস জায়গা যেখানে অপরাধী লুকাতে পারে। তাই পুলিশ আবার পিস্তল হাতে ধীরে ধীরে এগিয়ে যায় বাথরুমের দিকে। কিন্তু বাথরুমের দরজা খুলতেই পুলিশের চোখ কপালে। তারা দেখতে পায় বাথরুমের মেঝেতে গলায় মাউসের তার পেছানো অবস্থায় পড়ে আছে এই ফ্ল্যাটের মালিক অরুণ কুমার টিক্কু, আর তার ঠিক উপরেই বাথরুমের জানলা ভেঙে পালিয়ে গেছে অপরাধী। ভাবুন, একটা বিল্ডিং এর 15 তলা থেকে বাথরুমের জানলা ভেঙে পালানো মোটেই সহজ কাজ নয়। এর জন্য তুখোড় সাহসের সাথে সাথে প্রয়োজন এই বিল্ডিং এর ব্যাপারে যথেষ্ট নলেজ। যাই হোক, পুলিশ যথারীতি লাশটাকে তুলে পাঠিয়ে দেয় পোস্টমর্টমের জন্য এবং তারপর শুরু করে জিজ্ঞাসাবাদ। এই জিজ্ঞাসাবাদেই পুলিশ জানতে পারে অরুণ কুমার টিক্কু এই ফ্ল্যাটে তার ছেলে অনুজ কুমার টিক্কুর সাথে থাকতেন এবং মাত্র এই কয়েকদিন আগেই অরুণ টিক্কু দিল্লি থেকে মুম্বাইয়ের এই ফ্ল্যাটে এসেছিলেন। পুলিশ আরো জানতে পারে বিগত কয়েক বছর ধরে অনুজ টিক্কু মানে অরুণ টিক্কুর ছেলের সাথে এই ফ্ল্যাটে থাকতো দুজন পেইং গেস্ট। তো এই কদিন আগেই অরুণ বাবু তার ছেলের সাথে দেখা করতে এসেছিল এবং তারপরেই এই ঘটনা। তো পুলিশ সবার স্টেটমেন্ট নেওয়ার পর বিল্ডিং এর সিসিটিভি ফুটেজ চেক করতে শুরু করে এবং সিসিটিভি ফুটেজে দেখা যায় সন্ধ্যে 6:30 নাগাদ একটা ব্ল্যাক কালারের জাইলো সোসাইটির ভেতরে ঢুকে এবং ওই গাড়ি থেকে নেমে দুজন যুবক একটা বড় ব্যাগ নিয়ে 101 নম্বর রুমের দিকে চলে যায়। তার ঠিক 1 ঘন্টা পর মানে 7:30 নাগাদ অরুণ টিক্কুর ছেলে অনুজ টিক্কু একটা ব্ল্যাক মার্সিডিজে করে সোসাইটি থেকে বেরিয়ে যায়। কিন্তু ওই ব্ল্যাক জাইলোটা তখনও ওখানে সোসাইটির পার্কিং এই দাঁড়ানো, মানে অপরাধীরা পালানোর সময় গাড়িটা নিয়ে যেতে পারেনি। পুলিশ তখন তড়িঘড়ি করে ছুটে যায় ওই জাইলোটাকে চেক করার জন্য এবং ওই গাড়ির ভেতর থেকে পুলিশ খুব ইন্টারেস্টিং কিছু জিনিস উদ্ধার করে। একটা বড় মাপের করাত, একটা সার্জিক্যাল গ্লাভস, প্লাস্টিক ব্যাগ আর 2 বোতল ফিনাইল। এগুলো দেখে অপরাধীদের প্ল্যান আন্দাজ করা খুব একটা কঠিন ছিল না। ওদের প্ল্যান ছিল অরুণ টিক্কুকে মেরে কেটে টুকরো টুকরো করে এখান থেকে নিয়ে যাওয়া এবং তারপর কোথাও একটা ফেলে দেওয়া, কিন্তু সেটা আর সম্ভব হয়নি। তাই এই সব কিছুই এভাবেই ফেলে রেখে পালাতে হয়েছে তাদের। যাই হোক, তো এই সমস্ত কিছুর সাথে সাথে ওই গাড়িটা থেকে আরো একটা খুব ইন্টারেস্টিং জিনিস উদ্ধার করে পুলিশ। গাড়িটার পেছনের সিটে পুলিশ খুঁজে পায় একটা পুলিশ ইউনিফর্ম। কিন্তু অপরাধীদের গাড়িতে পুলিশ ইউনিফর্ম কি করছে, এই বিষয়টাতে খটকা লাগে পুলিশের। এই ইউনিফর্ম দিয়ে তারা কি করত আর তারা এটা পেয়েছিলই বা কোথায়? যদিও এই মুহূর্তে এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করার মতো অত সময় পুলিশ ডিপার্টমেন্টের কাছে ছিল না, কারণ তাদের কাছে তখন সব থেকে বড় কাজ ছিল অরুণ কুমার টিক্কুর খুনিদেরকে খুঁজে বার করা। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট কাজ ছিল অরুণ টিক্কুর ছেলে অনুজ টিক্কুকে খুঁজে বার করা। এরপর শুরু হলো খোঁজ। এবার পুলিশ প্রথম দিকে এটাই ভেবেছিল যে হয়তো কোনো প্রপার্টি নিয়ে অরুণ টিক্কুর সাথে অনুজের ঝগড়া হয়, তাই নিজেই গুন্ডা ভাড়া করে বাবাকে খুন করেছে অনুজ। আর পুলিশের এই ধারণার উপর সিলমোহর লাগালো মিডিয়া।
অরুণ টিক্কু মারা যাওয়ার মাত্র কয়েক ঘন্টা পরেই মিডিয়া তার ছেলেকে অর্থাৎ অনুজকে অ্যাকিউজড বলে দাবি করতে শুরু করে দিল। প্রত্যেকটা নিউজ চ্যানেলের হেডলাইন তখন একটাই, সম্পত্তির জন্য বাবাকে খুন করলো ছেলে। যদিও এর পেছনে একটা বড় কারণ ছিল অনুজের প্রফেশন। অনুজ পেশায় একজন অভিনেতা। বলিউডে রব নে বানা দি জোড়ি, ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই এবং নো ওয়ান কিল জেসিকার মতো বড় বড় সিনেমায় অভিনয় করেছে অনুজ। তাই মিডিয়াও লাইমলাইটের আশায় তার নামটাকেই ব্যবহার করে যাচ্ছিল। কিন্তু পুলিশের কাজ হেডলাইন দেখা নয়, বরং হেডলাইনের পেছনে থাকা সত্যিটাকে খুঁজে বার করে আনা। তাই খোঁজ শুরু হলো অনুজের, আর তার সাথে সাথে অনুজের ওই দুজন পেইং গেস্টদেরও। তো পুলিশ অনুজের ফোন নাম্বার ট্র্যাক করতে করতে তার লাস্ট লোকেশন দেখলো রত্নাগিরির চিপলোন। আর চিপলোনের পর থেকেই অনুজের ফোন সুইচ অফ হয়ে যায়। অন্যদিকে এই ঘটনার মাত্র একদিনের মধ্যেই মুম্বাইয়ের আলাদা আলাদা দুটো লোকেশন থেকে পুলিশ অনুজ টিক্কুর বাড়িতে থাকা দুজন পেইং গেস্টকে গ্রেফতার করে। এই দুজন পেইং গেস্টদের মধ্যে একজনের নাম হলো মনোজ গাজকোস আর আরেকজনের নাম ধনঞ্জয়। এই নামগুলো প্লিজ একটু ভালো করে মনে রাখবেন, কারণ এই নামগুলোই পরবর্তীতে এই কেসটার মোড় ঘুরিয়ে দেবে। তো যাই হোক, মনোজ আর ধনঞ্জয় সিন্ধেকে অ্যারেস্ট করার পর পুলিশ শুরু করে জিজ্ঞাসাবাদ এবং যথারীতি দুজনেই তখন জানায় যে আমরা আসলে কিছু জানি না, আমরা ওদের বাড়িতে ভাড়ায় থাকি এবং আমরা তখন ছিলামও না ওখানে যখন এই ঘটনা ঘটেছে। এবং বারবার জিজ্ঞাসাবাদের পরেও এই একই কথা বলতে থাকে মনোজ এবং ধনঞ্জয়। এদিকে পুলিশও বুঝে উঠতে পারছিল না এখন তারা কি করবে, ইনভেস্টিগেশনটাকে কোন দিকে নিয়ে যাবে। আর ঠিক তখনই ওসিয়ারা থানায় একটা কল আসে। শুধু কল না বলা ভালো, একটা টিপ আসে। টিপটা ছিল অনুজ টিক্কুর ব্যাপারে। পুলিশ জানতে পারে চিপলোনের একটা ফার্ম হাউসে ট্র্যাক করা গেছে অনুজ টিক্কুকে। ব্যাস, এই খবরটা পাওয়া মাত্রই পুলিশ বেরিয়ে পড়ে চিপলোনের ওই ফার্ম হাউসের উদ্দেশ্যে। কিন্তু ফার্ম হাউসে গিয়ে পুলিশ যা দেখে সেটার জন্য প্রস্তুত ছিল না কেউই। পুলিশ ওই ফার্ম হাউসে ঢুকেই দেখে সেখানে নেশাগ্রস্ত অবস্থায় প্রায় অজ্ঞান হয়ে পড়ে আছে অনুজ টিক্কু। হয়তো পুলিশ যদি ঠিক সময় সেখানে না পৌঁছাতো, ওভারডোজে মরেই যেত অনুজ। যাই হোক, তো পুলিশ কোনো রকমে অনুজকে সেখান থেকে নিয়ে যায় হাসপাতালে এবং সেখানে গিয়ে তাকে সুস্থ করে তোলে। কিন্তু সুস্থ হয়ে ওঠার পরেই অনুজের প্রথম প্রশ্ন, আমি এখানে কি করছি? আমি তো গোয়াতে যাচ্ছিলাম আমার বন্ধুদের সাথে। আর অনুজের এই কথায় পুলিশ রীতিমতো অবাক। যাই হোক, এরপর পুলিশ তাকে বাবার মৃত্যুর খবরটা দেয় এবং এই মৃত্যুর খবর পেয়ে রীতিমতো ভেঙে পড়ে অনুজ। সে বলে কাল দুপুরেই নাকি বাবার সাথে কথা বলে বেরিয়েছিল, তখন অল্প ঝগড়া হয়েছিল ঠিকই, কিন্তু খুন, কেউ আমার বাবাকে কেন খুন করতে যাবে? অনুজের সাথে কথা বলে একবারের জন্য পুলিশের মনে হয়নি অনুজ তার বাবা অরুণ টিক্কুকে খুন করতে পারে। কিন্তু তাও সাসপেক্ট লিস্টে যেহেতু নাম রয়েছে, তাই তাকেও জিজ্ঞাসাবাদ তো করতেই হবে। তো পুলিশ অরুণকে জিজ্ঞাসা করে, তোমার কার কার সাথে গোয়া যাওয়ার কথা ছিল? তখন অনুজ জানায় সে তার দুই বন্ধু করণ সুদ এবং সিমরান সুদের সাথে বেরিয়েছিল। এই করণ সুদ আর সিমরান সুদ দুজনে ভাই বোন। আর এই দুটো নাম শোনার পরেই কান খাড়া হয়ে গেছিল মুম্বাই পুলিশের, কারণ এই দুজন ভাই বোনের নাম পুলিশের কাছে নতুন নয়। এর আগেও তারা এই নামটা কোথাও যেন শুনেছে। করণ সুদ আর সিমরান সুদ, এই নাম দুটো শোনা মাত্রই পুলিশ অনুজকে জিজ্ঞেস করে, এই দুই ভাই বোনের সাথে তোমার কিভাবে পরিচয়? যেমনটা একটু আগেই বললাম, অনুজ 34 বছর বয়সী একজন স্ট্রাগলিং অ্যাক্টর। ছোটখাটো অনেক টিভি সিরিয়াল, অ্যাড এবং কয়েকটা সিনেমাতেও অভিনয় করেছে অনুজ। কিন্তু অনুজের ইচ্ছে ছিল এই ফিল্ম ইন্ডাস্ট্রির একদম ভেতরে ঢোকার। তাই নিজের কানেকশন বাড়ানোর জন্য বলিউডের অনেক ছোট বড় পার্টিতে যাওয়া শুরু করে অনুজ। এরকমই বি টাউনের একটা পার্টিতে গিয়েই অনুজের আলাপ হয় সিমরানের সাথে এবং বেশ কয়েকবারের আলাপেই খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় দুজনের। তারপর সিমরান অনুজের সাথে পরিচয় করায় তার ভাই করণ সুদের সাথে। বেশ কম সময়ের মধ্যেই করণের সাথেও খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় অনুজের এবং ধীরে ধীরে বাড়তে থাকে লেট নাইট পার্টি, ঘন ঘন লং ড্রাইভে যাওয়া এবং গভীর স্পিরিচুয়াল আলোচনা। এবং এই সব কিছু মিলে খুব কম সময়ের মধ্যেই করণ আর অনুজ হয়ে ওঠে বেস্ট ফ্রেন্ড। যদিও এর একটা বড় কারণ ছিল সিনেমা, দুজনেই সিনেমা নিয়ে খুব প্যাশনেট। যাই হোক, তো এত ভালো বন্ধুত্ব হওয়ার কারণে অনুজ করণকে তার একটা সমস্যার কথা বলে। কিন্তু অনুজ তখনও জানতো না যাকে সে বিশ্বাস করে বা কাছের ভেবে তার সমস্যার কথা বলছে, সেই তার জীবনে সব থেকে বড় অন্ধকার ডেকে আনতে চলেছে।
আসলে অনুজ তার ফ্ল্যাট নিয়ে বেশ কিছুদিন ধরে ডিস্টার্ব ছিল। অনুজ আসলে চায় ফ্ল্যাটে পেইং গেস্টদের ভাড়া দিতে, যাতে সেখান থেকে তার কিছু টাকা উঠে আসে, কিন্তু কোনোভাবেই কোনো ঠিকঠাক টেনেন্ট খুঁজে পাচ্ছে না অনুজ। এবার অনুজের এই কথা শুনে কারণ তাকে বলে, ব্যাস এটুকুই সমস্যা? দাঁড়াও, আমি তোমার এই সমস্যা 2 দিনের মধ্যে সলভ করে দিচ্ছি। এবং এই বলে অনুজের সাথে কথা হওয়ার মাত্র 2 দিনের মধ্যেই একজন ভালো পেইং গেস্ট খুঁজে দেয় কারণ। সেই পেইং গেস্ট একজন জার্মান মহিলা, নাম নিভিস লিগেনসা। নিভিস পেশায় একজন জার্মান ডিপ্লোম্যাট এবং বিভিন্ন বৈদেশিক নীতি নিয়ে আলোচনা করার জন্য ভারতে আসে। এবার নিজের বাড়িতে পেইং গেস্ট হিসেবে এর থেকে ভালো টেনেন্ট আর কেই বা হতে পারে, কারণ এত বড় একজন ডিপ্লোম্যাট মহিলাকে নিজের ফ্ল্যাটে একটা পার্ট ভাড়া দিলে ফিউচারে অনেক বেনিফিটস পাওয়া যাবে। তাই করণের কথা শোনা মাত্রই অনুজ সাথে সাথে রাজি হয়ে যায় এবং কিছুদিনের মধ্যেই নিভিস আর অনুজের মধ্যে সাইন হয় রেন্টাল এগ্রিমেন্ট। অনুজ করণের উপর এতটাই বিশ্বাস করত যে রেন্টাল এগ্রিমেন্টে সাইন করার সময় সেই এগ্রিমেন্টটা একবার খুলেও দেখেনি অনুজ। রেন্টাল এগ্রিমেন্ট অনুযায়ী লেখা ছিল নিভিস অনুজের বাড়িটাকে নিজের ইচ্ছে মতো ডেকোরেট করতে পারবে, এমনকি অনুজ নিভিসের ইচ্ছে ছাড়া ফ্ল্যাটের ডাইনিং এবং কিচেনটাও ব্যবহার করতে পারবে না। তার সাথে সাথে এটাও মেনশন করা ছিল যে নিভিসের পারমিশন ছাড়া ফ্ল্যাটে কোনো বন্ধুকেও আনতে পারবে না অনুজ। মানে নিজের ঘরে নিজেই ভাড়াটিয়া হয়ে গেল অনুজ টিক্কু। না সে নিজের বাড়িতে নিজের মতো থাকতে পারতো, না কোনো বন্ধু বান্ধবদের ডাকতে পারতো। বাড়িতে আসার পারমিশন ছিল কেবল সিমরান আর করণ সুদের, কারণ তাদের নিয়ে কোনো অসুবিধা ছিল না নেভিসের। তাই একটা সময় পর সিমরান এবং করণ ছাড়া আর কোনো বন্ধুই রইল না অনুজের। কিন্তু তারপর একদিন হঠাৎ করেই কাউকে কিছু না জানিয়েই নেভিস লিগেনসা কোথাও যেন চলে যায়। নিজের সমস্ত জিনিসপত্র রেখে শুধু একটা ট্রলি নিয়ে বেরিয়ে যায় নিভিস। এরপর অনুজ ভাবে এবার হয়তো তার বাড়িতে সে ইচ্ছে মতো থাকতে পারবে, কিন্তু না, সেটা আর হলো না। নেভিস যাওয়ার কিছুদিনের মধ্যেই ধনঞ্জয় সিন্ধে আর মনোজ গাজখোস নামের এই 2 ভাড়াটিয়া আসে অনুজের বাড়িতে। এরা সেই মনোজ আর ধনঞ্জয় যাদের পুলিশ অরুণ টিক্কুর হত্যা মামলায় গ্রেফতার করেছিল। যাই হোক, তো তারা অনুজকে জানায় তাদেরকে পাঠিয়েছে নেভিস। নেভিসের নাকি তার বাড়িতে থাকতে বেশ কিছু অসুবিধা হচ্ছে, তাই সে অনুজের এই বাড়িটাকে ডিপ্লোম্যাটিক ভাবে রেনোভেট করাতে চায়, যাতে ফিউচারে তার কোনো ক্লায়েন্ট তার কাছে এলে বুঝতে পারে যে এটা কোনো ডিপ্লোম্যাটের থাকার জায়গা। তো নেভিসের কথা মতো শুরু হয় অনুজের ফ্ল্যাটের রেনোভেশন। মনোজ আর ধনঞ্জয় নিয়মিত অনুজের ফ্ল্যাটে আসতো, কাজ করত এবং বাড়ির নকশা বানাতো, কখনো কখনো দিনে আবার কখনো রাতে। কিন্তু তারা এর থেকেও বেশি যেটা করত সেটা হচ্ছে অনুজের গতিবিধি ট্র্যাক করা কিংবা অনুজের উপর নজর রাখা। অনুজ কখন ঘুম থেকে উঠে, তারপর সে কি করে, কোথায় যায়, এই সমস্ত কিছুর উপর নজর রাখছিল মনোজ আর ধনঞ্জয়। কিন্তু কোনোভাবে অনুজের বাবা অরুণ টিক্কু এই বিষয়টা জেনে যায় যে তার ফ্ল্যাটে তার ছেলের জায়গায় অন্য কেউ এসে থাকছে এবং অনুজের বাড়িতে অনুজকেই পেইং গেস্টদের মতো থাকতে হচ্ছে। তাই আর বেশি দেরি না করে অরুণ বাবু দিল্লি থেকে সোজা চলে আসেন মুম্বাই। আর মুম্বাই আসা মাত্রই তুমুল ঝগড়া বেঁধে যায় ছেলে অনুজ টিক্কুর সাথে। এরপর অরুণ বাবু মনোজ এবং ধনঞ্জয়কে নিজের বাড়ি থেকে বের করে দেয় এবং তার পরপরই ঘটে এই ঘটনা। অনুজ পুলিশকে জানায় 7 তারিখ মানে 7ই এপ্রিল করণ সুদ তাকে গোয়া নিয়ে যাওয়ার জন্য গাড়ি নিয়ে পিক আপ করতে এসেছিল এবং অনুজ ওই দিন সন্ধ্যে 7:30 নাগাদ তার সাথেই বেরিয়ে যায় এবং এরপর কি হয়েছে আর কিছুই মনে নেই তার। আগের চ্যাপ্টারে একটা জায়গায় বলেছিলাম, মনে আছে, যে এই সুদ ভাই বোনের নাম শুনে পুলিশের একটু সন্দেহ হয়েছিল এবং এই দুটো নাম তারা কোথায় যেন শুনেছে। আসলে এই ঘটনার মানে অরুণ টিক্কু মারা যাওয়ার মাত্র 1 মাস আগেই পুলিশ এই সুদ ভাই বোনকে একটা কিডন্যাপিং কেসের ইনভেস্টিগেশনের জন্য ডেকেছিল। আর সেই কিডন্যাপিং কেসটা ছিল করণ কাক্কর নামে এক ব্যক্তির। কিন্তু তখন সেরকম কোনো এভিডেন্স না পাওয়ায় আর এই বিষয়ে কোনো মাথা ঘামায়নি পুলিশ। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে, এই করণ কাক্কর আসলে কে আর কেনই বা তার কিডন্যাপিং কেসে ডাকা হয়েছিল করণ এবং সিমরান সুদকে? কাক্কর আসলে দিল্লির একজন সাকসেসফুল ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির মালিক এবং এই ব্যবসার জন্য সারা দিল্লি জুড়ে ভীষণভাবে পরিচিত। কিন্তু কাক্করের স্বপ্ন ছিল একজন সাকসেসফুল ফিল্ম প্রডিউসার হওয়ার। তাই প্রডিউসার হবার স্বপ্ন নিয়ে কাক্কর চলে আসে মুম্বাই এবং মুম্বাইয়ে আসার পর কাক্করও নিজের কানেকশন বাড়ানোর জন্য যেতে শুরু করে বিভিন্ন ধরনের বলিউড পার্টিতে। আসলে বলিউডে ঢোকার জন্য আর 5টা লোক যা করে আর কি,
কাক্কার বাইরে থেকে নিজের একটা গ্ল্যামারাস লাইফ শো করতে থাকে, আর কেউ তাকে পরিচয় জিজ্ঞেস করলে সে উত্তর দেয় সে একজন অ্যাসপায়ারিং ফিল্ম প্রডিউসার এবং খুব তাড়াতাড়ি সে তার নিজের একটা ফিল্ম প্রডিউস করবে। বাইরে থেকে সাকসেসফুল বিজনেসম্যান কাক্কার আসলে ভেতর ভেতর ছিল একজন জুয়ারি। অ্যাসপায়ারিং ফিল্ম প্রডিউসার ছাড়াও মুম্বাই শহরে কাক্কার আরেকটা নামে পরিচিত ছিল, আর সেটা হচ্ছে প্রিন্স। আর এই প্রিন্স নামটা কাক্কার পেয়েছিল ক্রিকেটে সাট্টার দুনিয়া থেকে। যাই হোক, তো এরকমই বলিউডের একটা ঝাঁ চকচকে পার্টিতে গিয়ে কাক্কারের সাথে পরিচয় হয় সিমরান সুদের। কাক্কারকে দেখেই তার এই হাই অ্যাম্বিশিয়াস নেচারের বিষয়টা বুঝতে পেরেছিল সিমরান, তাই খুব সহজেই দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। তারপর সিমরানই কাক্কারকে পরিচয় করায় ওর ভাই করণ সুদের সাথে, এবং তখন করণ সুদ কাক্কারকে কথা দেয় যে মুম্বাইয়ে তার ফিল্ম প্রডিউস করার জন্য যা যা সাহায্য লাগবে করণ সেটা করবে। আর করণ সুদের এই কথা শুনে কাক্কারও রাজি হয়ে যায় করণের সাথে হাত মেলাতে। তারপর আর কি, দিনের বেলা চলতে থাকে একের পর এক ক্লায়েন্ট মিটিং, আর রাতের বেলা ক্রিকেট সাট্টা। এমনিতে বাইরে থেকে দেখতে গেলে সবকিছু ঠিকঠাকই ছিল কাক্কারের লাইফে, কিন্তু তারপর হঠাৎ করেই 5ই মার্চ রাত থেকে কোথাও যেন উধাও হয়ে গেছে কাক্কার। একটানা 2 দিন ধরে বাড়ি ফেরেনি সে। তো 2 দিন ধরে বাড়ি না ফেরায় পুলিশ স্টেশনে কমপ্লেন জানায় কাক্কারের পরিবার। কাক্কারের পরিবার পুলিশকে জানায় ওই দিন কোনো একটা মিটিং এ যাওয়ার কথা ছিল কাক্কারের, সেখানে নাকি তাকে তার ফিল্ম প্রডিউস করার জন্য কোনো ক্লায়েন্ট 3.5 কোটি টাকা দেওয়ার প্রমিস করেছিল। কিন্তু তারপর থেকেই কাক্কারকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং তখনই পুলিশ ইনভেস্টিগেশনের জন্য সিমরান এবং করণ সুদকে ডেকে পাঠিয়েছিল পুলিশ। কিন্তু তখন তাদের বিরুদ্ধে সেরকম কোনো প্রমাণ ছিল না। আর শুধু তাই নয়, যখন তাদেরকে থানায় ডেকে পাঠানো হয় তখন একজন বড় পুলিশ অফিসার থানায় ফোন করে বলেছিল যে তারা এই কাজ করতে পারে না, তাই তাদেরকে যেন বেশি জিজ্ঞাসাবাদ না করেই ছেড়ে দেওয়া হয়। তাই পুলিশও তখন ভেবেছিল তাদের হয়তো কোথাও ভুল হচ্ছে, তাই করণ সুদ আর সিমরান সুদকে সেদিন কিছু জিজ্ঞাসাবাদ না করেই ছেড়ে দিয়েছিল পুলিশ, এবং শুধুমাত্র মিসিং রিপোর্টের উপর নির্ভর করেই খুঁজতে শুরু করেছিল করণ কাক্কারকে। যাই হোক, এই তো গেল করণ কাক্কারের কথা। চলুন আবার ফিরে আসি আমাদের টিঙ্কু কাক্কার মার্ডার কেসে। তো 10 এপ্রিল 2012 অরুণ টিঙ্কু মারা যাওয়ার মাত্র 3 দিনের মাথায় পুলিশ খুঁজে বার করে করণ সুদকে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে পুলিশ স্টেশনে। তখন পুলিশ ভেবেছিল মৃত্যুর মাত্র 3 দিনের মধ্যেই তারা কেসটা সলভ করে ফেলেছে, কিন্তু পুলিশ হয়তো তখন আন্দাজও করতে পারেনি এই কেসটা এখান থেকে এমন একটা মোড় নিতে চলেছে যেটা কেউ কোনোদিন কল্পনা করতে পারেনি। করণ সুদকে গ্রেফতার করার পর পুলিশ তাদের নিয়ম মাফিক তার ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করে এবং নিয়ে যায় ফার্দার ইনভেস্টিগেশনের জন্য। কিন্তু এই একটা ফিঙ্গারপ্রিন্টই এই গোটা কেসটাকে তছনছ করে দিল, এবং এই কেসে উঠে এলো আরেকটা নতুন নাম, বিজয় পালান্ডে। কিন্তু কে এই বিজয় পালান্ডে সেটাই বলবো ভিডিওর নেক্সট চ্যাপ্টারে। বিজয় পালান্ডে। এই বিজয় পালান্ডে হলো 9 বছর ধরে পেরোল থেকে পালিয়ে যাওয়া এক কুখ্যাত আসামি, যার নামে খুন থেকে শুরু করে মানি লন্ডারিং এর মতো বড় বড় অভিযোগ রয়েছে মুম্বাই পুলিশের বিভিন্ন থানায়। 1993 সালে মাত্র 23 বছর বয়সে পালান্ডে এসেছিল মুম্বাই শহরে। সে কোথা থেকে এসেছিল সেই বিষয়ে পুলিশ রেকর্ডে সেরকম কিছু লেখা নেই, কিন্তু মুম্বাই এসে পালান্ডে জুহুর একটা ফেমাস রেস্টুরেন্টে ওয়েটারের কাজ শুরু করে। আর 1998 সালে এই সেম রেস্টুরেন্টেই পালান্ডের দেখা হয় সীমা দোসাঞ্জের সাথে। সীমার বাড়ি পাঞ্জাব। সিনেমায় হিরোইন হবার স্বপ্ন নিয়ে সীমা তার বাড়ি থেকে পালিয়ে এসেছিল মুম্বাই। তো প্রথম আলাপেই সীমা এবং পালান্ডের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়ে যায়, এবং সময়ের সাথে সাথে এই বন্ধুত্ব পরিণত হয় ভালোবাসায়। তার কিছু সময় পর তারা একে অপরকে বিয়ে করে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে সারা দুনিয়ার কাছে তারা নিজেদের পরিচয় দিত ভাই বোন বলে। বিষয়টা অদ্ভুত না? না, আসলে এর পেছনে ছিল পালান্ডের ক্ষুরধার মস্তিষ্কের এক ষড়যন্ত্র। পালান্ডে যে রেস্টুরেন্টে কাজ করত সেখানে স্বরাজ রঞ্জন দাস নামে একজন লোক প্রায় রোজই আসতেন তার পরিবারের সাথে। আর এই স্বরাজ রঞ্জন দাস ছিল এয়ার ইন্ডিয়ার কর্মী, তাই এই পরিবারের থেকে বড় কিছু হাতানোর মতলবাটে পালান্ডে। এই স্বরাজ রঞ্জন দাসের ছেলের নাম অনুপ দাস, যে কাজের সূত্রে অনেকদিন আগে থেকেই থাকতো মুম্বাইতে। তো ধীরে ধীরে পালান্ডে স্বরাজ রঞ্জন দাস আর অনুপ দাসের খুব কাছের মানুষ হয়ে ওঠে। তাদের বাড়ির বিভিন্ন ছোটখাটো কাজ করে দেওয়া থেকে শুরু করে কোনো অনুষ্ঠানের আয়োজন করা সবই করত পালান্ডে। আর এভাবেই ধীরে ধীরে দাস ফ্যামিলির বিশ্বাস অর্জন করে নেয় পালান্ডে।
তারপরেই পালান্ডে তার প্ল্যানে সামিল করে সীমাকে। ধীরে ধীরে অনুপ দাসের বাড়ি সর্বেসর্বা হয়ে উঠল বিজয় এবং সীমা। সীমার কাজ ছিল অনুপকে সিডিউস করা, তাই প্ল্যান মাফিক সীমা ধীরে ধীরে অনুপ দাসকে নেশায় আসক্ত করতে থাকে। প্রথমে মদ দিয়ে শুরু করে ড্রাগ, প্রায় সব ধরনের নেশায় ধরিয়ে দিয়েছে অনুপ দাসকে। আর এরপর একদিন নেশার ঘরে অনুপ দাসের সমস্ত সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেয় পালান্ডে আর সীমা, এবং তারপর অনুপকে হত্যা করে তার অ্যাকাউন্ট থেকে 7 লক্ষ টাকা তুলে পালিয়ে যায় দুজনে। পরে যখন অনুপের বাবা স্বরাজ ছেলেকে ফোনে পায় না, তখন তার খোঁজ করার জন্য চলে আসে মুম্বাই। আর তখন স্বরাজবাবুকে সাহায্য করার জন্য এগিয়ে আসে কে বলুন তো? পালান্ডে নিজে। স্বরাজকে পালান্ডে আশ্বাস দেয় সে তার ছেলেকে ঠিক খুঁজে বার করবে, কিন্তু আসলে পালান্ডে অপেক্ষা করছিল একটা সঠিক সময়ের। আর এই সঠিক সময় আসতেই স্বরাজকেও খুন করে ফেলে এই পালান্ডে আর সীমা। দাস ফ্যামিলিতে এবার দুজন মানুষ নিখোঁজ, কিন্তু এই বিষয়ে তারা পুলিশ ডিপার্টমেন্টের কাছ থেকে সেরকম কোনো সাহায্য পায় না। এবার এত দূর পর্যন্ত তো সব ঠিকঠাক ছিল, পালান্ডে ভেবেছিল সে হয়তো একটা পারফেক্ট ক্রাইম করে ফেলেছে, কিন্তু আমরা জানি কোনো ক্রাইম পারফেক্ট হয় না। পালান্ডে যখন অনুপ দাসের সই করা একটা চেক নিয়ে ব্যাংকে গেল টাকা তোলার জন্য, তখন সেখানে টাকার অ্যামাউন্টটা দেখে ব্যাংকের এমপ্লয়ি ভেরিফিকেশনের জন্য চেকটা সম্পর্কে পালান্ডেকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করে। সেই চেকটা কোথায় পেয়েছে, অনুপ দাসী বা এখন কোথায়, এই ধরনের কিছু বেসিক প্রশ্ন। কিন্তু এই সব প্রশ্নের কোনো উত্তর ছিল না পালান্ডের কাছে। তাই ব্যাংকের তরফ থেকেই খবর দেওয়া হয় পুলিশ স্টেশনে, এবং তখনই প্রথমবারের মতো গ্রেফতার হয় অনুপ দাস এবং স্বরাজ দাসের খুনি বিজয় পালান্ডে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে স্বরাজ রঞ্জন দাস বা অনুপ দাস কারোরই বডি খুঁজে পাওয়া যায়নি সেই সময়। আর আইনের ভাষায় নো বডি নো মার্ডার। কিন্তু তারপরেও মানি লন্ডারিং এবং কিডন্যাপিং এর চার্জে পালান্ডেকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায় আদালত। আর সীমার সাথে যেহেতু ডিরেক্ট কোনো কানেকশন পাওয়া যায়নি, তাই সীমার কোনো সাজা হয় না এই কেসে। যাই হোক, তো তার ঠিক 1 বছর পর, মানে 2003 সালের নভেম্বর মাসে, মায়ের শারীরিক অসুস্থতার বাহানা দিয়ে কয়েকদিনের জন্য পেরোলে বের হয় পালান্ডে। আর পেরোলে জেল থেকে বেরোনোর সাথে সাথেই ব্যাংককে পালিয়ে যায় পালান্ডে আর সীমা। আর এরপরেই পালান্ডে আর সীমা দুজন মিলে শুরু করে অপরাধের এক নতুন ষড়যন্ত্র। সবার প্রথমে সীমা এবং পালান্ডে ব্যাংককে নিজেদের একটা প্লাস্টিক সার্জারি করায়, এবং তারপর একটা নতুন মুখ এবং নতুন নাম নিয়ে শুরু করে অপরাধের এক নতুন অধ্যায়। এবং এবার কোনো যেমন তেমন অপরাধ নয়। ব্যাংককে থাকাকালীন পালান্ডের পরিচয় হয় ছোটা রাজনের একজন গ্যাং লিডার সন্তোষ সিন্ধের সাথে, এবং সন্তোষ সিন্ধের গ্যাংয়ে ঢুকে পালান্ডে এক্সটর্শন, মানি লন্ডারিং এবং কন্ট্রাক্ট কিলিং এর মতো কাজ শুরু করে। তারপর 2006 সালে একটা নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফিরে আসে পালান্ডে আর সীমা। পাসপোর্টে তাদের নাম ছিল করণ সুদ আর সীমা সুদ, এবং তখন থেকেই জন্ম নেয় এই করণ সুদ এবং সিমরন সুদ নামের এই দুই চরিত্র। শুধু তাই নয়, নিজের কন্ট্রাক্ট স্ট্রং করার জন্য পালান্ডে এক জার্মান মহিলাকে বিয়েও করেছিল, যার নাম নেভিস লিগেনসা। এবার বুঝতে পারছেন অনুজের বাড়িতে যে মহিলা জার্মান ডিপ্লোম্যাট সেজে ভাড়া থাকতে এসেছিল সে আসলে কে? হ্যাঁ, করণ সুদ উর্ফে পালান্ডের দ্বিতীয় স্ত্রী। আসলে মুম্বাইয়ে ফেরত এসে পালান্ডে আর সীমা, মানে করণ আর সিমরন, দুজনে বড় বড় বলিউড পার্টিতে যেতে শুরু করে, বেসিক্যালি তাদের টার্গেট ঠিক করার জন্য। আর টার্গেট ঠিক হবার পরেই একদিকে সীমা গিয়ে তাদের সাথে আলাপ করত, আর করণ শুরু করত তাকে শেষ করার পরিকল্পনা। যাই হোক, করণ সুদ, বিজয় পালান্ডে, সীমা, সিমরন সবার গল্পই তো বললাম। এবার আপনার কি মনে হচ্ছে? পালান্ডে তো এখন পুলিশ হেফাজতে, তাহলে এবার কি হবে? চলুন সেটাই বলবো ভিডিওর নেক্সট চ্যাপ্টারে। বিজয় পালান্ডে উর্ফে করণ সুদকে গ্রেফতার করার পর পুলিশ খুব ভালোভাবেই বুঝে যায় তারা কেবল একটা মার্ডার কেস সলভ করেনি, তারা এর থেকে অনেক বড় কিছু করে ফেলেছে। মুম্বাইয়ের অন্যতম ফেরার অপরাধী এখন তাদের হাতে। কিন্তু এই কাহিনীর সব থেকে বড় টুইস্ট এখনো আসা বাকি ছিল। 10 এপ্রিল সন্ধ্যে 7:30 নাগাদ পালান্ডেকে যখন গ্রেফতার করে পুলিশ স্টেশনে নিয়ে যাচ্ছিল, ঠিক তখন রাস্তায় একটা জায়গায় জ্যামে ফেসে যায় পুলিশ ভ্যান।
তো যথারীতি পুলিশ ওই ভ্যান থেকে বেরিয়ে রাস্তাটাকে পরিষ্কার করার চেষ্টা করে এবং এইটুকু সময়ের মধ্যেই আবার পালিয়ে যায় পালান্ডে। মুম্বাইয়ের অন্যতম বড় অপরাধী ধরা পড়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আবার পালিয়ে গেল। গোটা শহর জুড়ে শুরু হলো খোঁজাখুঁজি, কিন্তু বলা হয় পালান্ডে তখন আসলে পালাচ্ছিল না, সে তখন গেছিল একজন বড় নেতার বাড়ি এবং সেখান থেকে তার এক বন্ধুর বাগান বাড়িতে। আর সেই বাগান বাড়ি থেকেই সে কল করে পুলিশ ডিপার্টমেন্টের একজন বড় অফিসারকে এবং ফোন করে ওনাকে বলে, চলুন আপনার সঙ্গে একটা ডিল করি, আপনারা আমায় ব্যাংকক যাওয়ার ব্যবস্থা করে দিন আর আমি তার বিনিময়ে আপনাদের ছোটা রাজনের লোকেশন দিয়ে দেব। ছোটা রাজন, ভাবতে পারছেন? দাউদের পর মুম্বাই শহরের সব থেকে বড় গ্যাংস্টার, তার সামনে এরকম 10টা পালান্ডেকে ছেড়ে দেওয়া যায়। তাই ওই অফিসার বেশি চিন্তা ভাবনা না করেই পালান্ডের এই প্রস্তাবে রাজি হয়ে যায়। পালান্ডের সাথে দেখা করার লোকেশন ঠিক হয় চার্চ গেট রেল স্টেশনের পেছনের দিকে এবং 11 এপ্রিল ঠিক রাত 12:30টার সময় কথা মতো পালান্ডে চলে আসে চার্চ গেট স্টেশনের পেছনের দিকে এবং লোকেশনে পৌঁছানোর পর পালান্ডেকে ঘিরে ধরে গোটা পুলিশ ডিপার্টমেন্ট। পালান্ডে খুব ভালো মতোই বুঝতে পারে এটা ছিল পুলিশের একটা ট্র্যাপ, যেখানে পালান্ডে অলরেডি পা দিয়ে দিয়েছে। পালান্ডেকে গ্রেফতার করার পরের দিনই গ্রেফতার করা হয় সীমাকেও এবং এই দ্বিতীয়বার ধরা পড়ার পর পালান্ডে বা করণ সুদ বুঝতে পারে এবার আর তার কোনো বাঁচার উপায় নেই। তাই পালান্ডে নিজের সমস্ত অপরাধ স্বীকার করে নেয়। পালান্ডে তার স্বীকারোক্তিতে বলে, কাক্কারকে এত তাড়াতাড়ি মেরে ফেলার কোনো প্ল্যান ছিল না তার, কারণ কাক্কারের সাথে পার্টনারশিপে তার বেটিং ব্যবসা বেশ ভালোই চলছিল। কিন্তু কাক্কার ধীরে ধীরে একজন বুকি থেকে ম্যাচ ফিক্সার হয়ে উঠছিল। একজন বড় রাজনীতিবিদের সাথে মিলে একটা বড় ফিক্সিং এর ডিল করেছে কাক্কার, আর সেই ডিলের ব্যাপারে পালান্ডেকে কিছু জানায়নি সে। আসলে ফিক্সিং থেকে আসা গোটা টাকাটাই একা আত্মসাৎ করার প্ল্যান ছিল কাক্কারের। পালান্ডে বলে এই ফিক্সিং থেকে কাক্কার 88 লাখ টাকা প্রফিট করেছিল। আর সেই খবরটা পাওয়া মাত্রই পালান্ডে রাগের মাথায় কাক্কারকে দুনিয়া থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়। তারপর একটা বিজনেস ডিলের নাম করে কাক্কারকে ডেকে পাঠায় নিজের বাড়িতে এবং নিজের বাড়িতেই পালান্ডে খুন করে কাক্কারকে। খুন করার পর বেটিং থেকে পাওয়া সমস্ত টাকাও নিয়ে নেয় পালান্ডে। যাই হোক, তার ঠিক পরেই আসে আমাদের এই অরুণ টিক্কু মার্ডার কেস। এই কেসের ব্যাপারে পালান্ডে বলে অরুণ টিক্কু কখনো তাদের টার্গেট ছিলই না, তাদের টার্গেট ছিল অনুজ টিক্কু। পালান্ডের কথায় ওকে আমরা পাগল বানিয়ে সমস্ত কিছু লিখিয়ে নিতাম, কিন্তু আমাদের প্ল্যানের মাঝখানে হঠাৎ করে ঢুকে পড়ে ওর বাবা অরুণ টিক্কু। তাই হঠাৎ করেই অরুণ টিক্কুকে সরিয়ে ফেলতে হয়। কিন্তু একটা ছোট্ট ভুল, জাস্ট একটা ছোট্ট ভুলের জন্য তার সমস্ত পরিকল্পনা ভেঙে চুরমার হয়ে যায়। যাই হোক, এই অবধি তো সবকিছুই শুনলেন। কখন, কোথায়, কিভাবে কি হয়েছে, কেন হয়েছে সবটাই আপনাদের বললাম। কিন্তু আপনাদের মনে আছে একদম শুরুতেই অনুজের সোসাইটিতে দাঁড়িয়ে থাকা একটা ব্ল্যাক জাইলোর কথা, যেটা করে খুনিরা এসেছিল এবং শেষে গাড়িটা সেখানেই রেখে পালিয়ে যেতে হয়েছিল তাদের। একটু মনে করুন, ওই গাড়িতে বিভিন্ন জিনিসপত্রের সাথে পাওয়া গেছিল একটা পুলিশ ইউনিফর্ম। মনে আছে? ওই পুলিশ ইউনিফর্মটা কার ছিল জানেন? ইন্সপেক্টর সঞ্জয় সিন্ধের। এবার আপনি হয়তো ভাবছেন এই গোটা কেসে এই সঞ্জয় সিন্ধের নাম তো একবারও শুনলাম না, এটা আবার কে? আসলে পালান্ডে এই সঞ্জয় সিন্ধের শালা। তাই সঞ্জয় সিন্ধে পালান্ডেকে তার সমস্ত 2 নম্বরী কাজে গোপনে সাহায্য করত। যেমন একদম প্রথমে যখন জেল থেকে বেরোয় তখন তাকে ব্যাংকক পালিয়ে যাওয়ার জন্য সাহায্য করেছিল এই সঞ্জয় সিন্ধে, এবং তারপর কাক্কারের মার্ডার কেসেও বাঁচিয়েছিল এই সঞ্জয় সিন্ধে। এমনকি 10 তারিখ যখন পুলিশ পালান্ডেকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছিল, যেখানে ট্রাফিক সিগন্যালে পুলিশের গাড়ি দাঁড়িয়ে গিয়েছিল, ওই পুলিশের গাড়িতেও উপস্থিত ছিল সঞ্জয় সিন্ধে। ভাবতে পাচ্ছেন? যাই হোক, এই ঘটনাটা জানার পর সঞ্জয় সিন্ধেকেও গ্রেফতার করে মুম্বাই পুলিশ এবং এরপরে 16 এপ্রিল 2012-তে মুম্বাই শহর থেকে বেশ খানিকটা দূরে একটা জঙ্গল থেকে উদ্ধার করে কাক্কারের ডেড বডি এবং তার ঠিক 3 দিন পরেই অনুজ দাসের ডেড বডিও পাওয়া যায় ওই একই জায়গায়। তারপর কোর্টে তোলা হয় করণ সুদ উর্ফে বিজয় পালান্ডে, সিমরান সুদ উর্ফে সীমা দোসাঞ্জ এবং সঞ্জয় সিন্ধেকে। কিন্তু কোর্টে পালান্ডে জানায় সে তার কেস নিজেই লড়তে চায় এবং কোর্টের অনুমতি নিয়ে সে নিজেই নিজের কেস লড়ে। তারপর 2017 সালের নভেম্বর মাসে
মুম্বাইয়ের সেশন কোর্টে শুনানি হয় এই কেসের। কেস চলাকালীন পালান্ডে বারবার অনুজকে পাগল বলে প্রমাণ করতে চাইছিল, আর অপরদিকে করণ কাক্করের মাকে বারবার প্রশ্ন করছিল, আপনি কি জানেন আপনার ছেলে একজন জুয়ারি, নেতাদেরকে এসকর্ট সার্ভিস দিত আপনাদের ছেলে, এইরকম আরো নানান কথাবার্তা। বেসিক্যালি বিজয় পালান্ডে তখন কোর্টের সময় নষ্ট করছিল। নইলে একবার ভাবুন না, কে একজন মাকে তার মৃত ছেলের নামে এইসব প্রশ্ন করবে। কিন্তু করণ কাক্করের মা বা অনুজ টিক্কু তারা কেউই হার মানেনি। তাই ফাইনালি মুম্বাই কোর্ট বিজয় পালান্ডে এবং সঞ্জয় সিন্ধের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায়। যদিও এই কেসে সীমার খুব বেশি দিন জেল হয়নি, সে কয়েক মাস জেল খেটেই বেল পেয়ে বেরিয়ে গেছিল। কিন্তু পালান্ডে এখনো বসে বসে দিন গুনছে মুম্বাই সেন্ট্রাল জেলের কোন এক অন্ধকার সেলে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, টিক্কু কাক্কর মার্ডার কেস। আমি জানি এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু তাও যারা এই অবধি ভিডিওটা দেখলেন, একদম শেষ মুহূর্ত অবধি ভিডিওটা দেখলেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিশ্বাস করুন, আপনারাই এই চ্যানেলের ডেডিকেটেড শ্রোতা বা দর্শক, এবং আপনাদের জন্যই আমাদের এই ভিডিও, আপনাদের জন্যই এই বড় ভিডিও বানানোর সাহস পাই। আসলে যখনই একটা বড় ভিডিও আমরা প্ল্যান করি, একটা 40 মিনিট 25 মিনিট লম্বা ভিডিও, তার পিছনে আমাদের রিসার্চটাও দ্বিগুণ হয়ে যায়, এফোর্টটাও দ্বিগুণ হয়ে যায়, সমস্ত কিছুই দ্বিগুণ হয়ে যায়। কিন্তু এই আপনারা কজন যারা এই ভিডিওটা শেষ অবধি দেখছেন, তাদের জন্যই হয়তো বারবার আমরা এই বড় ভিডিও বানানোর সাহস পাই, এবং আগামীতেও নিশ্চয়ই বানাবো। তো যাই হোক, ভিডিও শেষ করার আগে আরো একবার বলে দিই, অবশ্য বলার প্রয়োজন নেই, এত দূর অবধি যখন যারা ভিডিওটা দেখছেন তারা নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, কিন্তু তাও যদি না করে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।